নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালো রয়েছি। তো আজকে যে গল্পটি তোমাদেরকে আমি শোনাতে চলেছি সেটা হচ্ছে গোপাল ভাঁড়ের একটি গল্প। তো চলো আজকের গল্পের নামটা জেনে নেওয়া যাক। আজকের গল্পের নাম গোপালের কৃষ্ণ পাওয়া। তাহলে আর কথা বলে সময় নষ্ট কেন করি বলো তো, সোজা শুরু করা যাক গোপাল ভাঁড়ের হাসির গল্প গোপালের কৃষ্ণপ্রাপ্তি। মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে গোপাল মাঝে মাঝে নানাভাবে টাকা আদায় করত। কখনো নিজের অভাব অনটনের কথা বলে, আবার কখনো মহারাজকে সন্তুষ্ট করে প্রচুর টাকা আনত। কিন্তু নতুন বাড়ি করার সময় গোপালের অর্থের টান পড়ল। মাত্র কিছুদিন আগেই গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রকে ধাপে ধাপে ধাপ্পা দিয়ে বেশ কিছু টাকা এনেছে। অথচ মজুরদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার জন্যে আরও কিছু টাকা না আনলে চলবে না। কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে অভাব অনটনের কথা বলে আবার হাত পাততে গোপালের মনও চাইছিল না। আর হাত পাতলেই যে তিনি আবার টাকা দেবেন তেমন নিশ্চয়তাই বা কোথায়। তাই গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে টাকা আনবার এক অভিনব উপায় বের করল। ছেলেকে ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল। গোপালের ছেলেটিও কম শেয়ানা নয়, যাকে বলে একেবারে বাপকা বেটা। বাপের পরামর্শ মতো গোপালের ছেলে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, মহারাজ, গতকাল রাতে আমার বাবার কৃষ্ণপ্রাপ্তি ঘটেছে। গোপালের ছেলের কথা শুনে রাজা কৃষ্ণচন্দ্র ভীষণ দুঃখ বোধ করলেন। কৃষ্ণপ্রাপ্তি মানে তো মৃত্যু। গোপাল তার বন্ধু এবং ভাঁড়, শুধু তাই নয়, অনেক সময় নানা বিপদ থেকে মহারাজকে উদ্ধার করেছে গোপাল। সেই গোপালের এই আকস্মিক মৃত্যুতে মহারাজ কৃষ্ণচন্দ্রের পক্ষে শোকে অভিভূত হওয়াই স্বাভাবিক। তিনি কোষাধ্যক্ষকে ডেকে গোপালের ছেলেকে 1000 টাকা দিতে বললেন। পরে শ্রাদ্ধাদি কার্যের জন্যে আরও 4000 টাকা দেবেন বলে গোপালের ছেলেকে প্রতিশ্রুতি দিলেন। গোপালের ছেলে রাজার দেওয়া 1000 টাকা ট্যাঙ্কে গুজে দিব্যে নাচতে নাচতে বাড়ি ফিরে এলো। কিন্তু কিছুক্ষণ বাদে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের এক প্রতিবেশীর কাছ থেকে জানতে পারলেন যে গোপাল মোটেই মারা যায়নি, দিব্যি বহল তবিয়তে বাড়ি তৈরির কাজ তদারকি করছে। একথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ চটে গেলেন। রাগের বশে তক্ষুনি কয়েকজন পেয়াদা পাঠালেন গোপালকে বেঁধে আনবার জন্যে। গোপাল পেয়াদাদের সঙ্গে অকুত ভয়ে রাজসভায় এসে হাজির হলো। মহারাজ গোপালকে বললেন, তুমি আর তোমার ছেলে দুজনেই ঠক আর জোচ্চোর। এত বড় স্পর্ধা তোমাদের যে আমার সঙ্গে প্রতারণা করতে সাহস পাও? তোমাকে শুলে চড়ানো হবে। রাজসভার ভাঁড় বলে কোনো খাতির করা হবে না। মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা শুনে রাজসভার অন্য সকলেই ভাবল, গোপালের আর নিস্তার নেই, শুলে চড়তেই হবে বাছাধনকে। মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ চটে গেছেন। এ যাত্রায় আর গোপালের নিস্তার পাওয়ার কোনো উপায় নেই। রাজসভার সকলেই যখন গোপালের ভবিষ্যতের কথা ভেবে শঙ্কিত, তখন গোপাল পূর্বের মতোই নির্বিকার, যেন কিছুই হয়নি। গোপালের নির্বিকার ভাব দেখে রাজা কৃষ্ণচন্দ্র প্রচণ্ড রেগে গিয়ে বললেন, তোমাকে শুলে চড়বার আদেশ এখনই দিচ্ছি। তোমার পরামর্শেই তোমার ছেলে আমাকে এভাবে ঠকিয়ে টাকা নিয়ে গেছে, আমার সঙ্গে চালাকি। তখন গোপাল চাদরের ভেতর থেকে একটি পাথরের কৃষ্ণমূর্তি বের করে রাজাকে বলল, হুজুর, আমার ছেলে আপনাকে মোটেই প্রতারণা করেনি, সে কোনো মিথ্যা কথাও বলেনি। সত্যি সত্যি কাল রাতে পাথরের কৃষ্ণমূর্তিটি পেয়েছি। কৃষ্ণপ্রাপ্তির জন্য যদি আমায় শুলে চড়াতে চান, চড়ান। গোপালের কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র হতভম্ব হয়ে গেলেন। কোনো কথাই আর বলতে পারলেন না। নিজের বোকামির জন্যে মনে মনে নিজেকেই ধিক্কার দিতে লাগলেন। গোপালের মুখে তার কৃষ্ণপ্রাপ্তি প্রসঙ্গ শুনে রাজসভার অন্য সকলেই হো হো করে হেসে উঠল। মহারাজও না হেসে পারলেন না, ভাবলেন, হ্যাঁ, এ তো কৃষ্ণপ্রাপ্তিই বটে। ব্যাস, এখানে এই গল্পটি শেষ হয়ে গেল। আশা করছি গল্পটি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। খুব শিগগিরই নতুন গল্প নিয়ে, নতুন ভ্লগ নিয়ে এবং মিনি ভ্লগ নিয়ে হাজির হয়ে যাব। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। বাই।